সকলকে স্বাগতম জানাই আরও একটি ভিডিও ক্লাসে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমি হাইড্রোলিক্স নিয়ে কথা বলবো। হাইড্রোলিক্সের ধারাবাহিক পর্বগুলোর প্রথম পর্ব আজ। আজকের এই পর্বে আমি হাইড্রোলিক্সের কিছু বেসিক থেকে আলোচনা করব, যেগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের, সিভিল ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যাদের হাইড্রোলিক্স আছে তাদের কাজে লাগবে, এবং যারা ডুয়েট ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন বা উপসহকারী প্রকৌশলী চাকরি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। সো শুরু করা যাক। আজকে আমরা হাইড্রোলিক্সের একেবারে সূচনা থেকে শুরু করে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব। সো আমাদের হাইড্রোলিক্সের সূচনার আলোচনা হচ্ছে, আমাদের আজকের টপিকস, আজকের সাবজেক্ট হচ্ছে হাইড্রোলিক্স। যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, সেহেতু আমি এটা বাংলায় লিখব, বাংলায় করাবো। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা বিএসসি ইঞ্জিনিয়ারদের, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য যে টিউটোরিয়ালগুলো, সেগুলো আমরা এখানে ইংলিশে প্রকাশ করব। সো শুরু করা যাক। এটা বিএসসির স্টুডেন্টরা দেখলেও কাজে লাগবে বলে আমি আশা করি। হাইড্রোলিক্স আমাদের আজকের টপিকস। সো হাইড্রোলিক্সের একেবারে প্রথম টপিকস হচ্ছে প্রবাহী, যেটাকে আমরা ইংলিশে বলি ফ্লুইড, ও উহার গুণাবলী। তো ফ্লুইড এবং ফ্লুইডের যেই প্রপার্টিস, ইংলিশে বললে ফ্লুইড অ্যান্ড ইটস প্রপার্টিস, এটা নিয়ে আমরা আলোচনা করব। কোন একটা ফ্লুইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে প্রপার্টিটা আমাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে ফ্লুইডের ঘনত্ব, যেটাকে আমরা ঘনত্ব বলে থাকি, যেটাকে অথবা এটার আরেকটা নাম হতে পারে ভর ঘনত্ব, যা ইংলিশে বলা হয় ডেনসিটি বা ম্যাস ডেনসিটি। ডেনসিটি বা ম্যাস ডেনসিটি কি? আমাদের মনে রাখতে হবে যে কোনো ডেনসিটি হচ্ছে একক আয়তনে ওই পদার্থের ভর হচ্ছে তার ম্যাস ডেনসিটি বা ভর ঘনত্ব। একক আয়তনে কোনো পদার্থের পরিমাণই হচ্ছে তার ঘনত্ব। এখন আমরা বলবো যে একক আয়তনের ভরকে ভর ঘনত্ব, কোনো পদার্থের লিখলে ভালো হয়, কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ভর ঘনত্ব বা ঘনত্ব বলে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, এই ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্সের সূত্রগুলো আমরা সংজ্ঞা থেকে তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? সেটা হচ্ছে আমাদের যেটা একক বলা থাকবে সেটা ডিনোমিনেটর বা হরে বসাবো আমরা। তাহলে আমাদের ঘনত্ব কি? ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয় সাধারণত। এটা তাহলে একক আয়তনের যেহেতু একক বলা আছে, সো আয়তন নিচে বসবে, একক আয়তনের ভরকে ভর ঘনত্ব বলে। সো একক যেটা থাকবে সেটা নিচে আর বাকিগুলো উপরে। সো একক আয়তনের ভরকে ভর ঘনত্ব বলে। এর একক হবে, একে রো দিয়ে প্রকাশ করা হয়, অলরেডি আমি বলছি। এর একক তাহলে কি হবে? একক হবে, এই দুটার একক লিখে দিলেই আমরা একক পেয়ে যাব। এম হচ্ছে কেজি আর ভি হচ্ছে মিটার কিউব, অথবা গ্রাম, এম হচ্ছে গ্রাম আর ভি হচ্ছে সেন্টিমিটার কিউব। সো আমরা আসলে কি করছি, যে কোনো একটা ইউনিট ব্যবস্থায় এই ভর এবং আয়তনের একক লিখছি, দুটা একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে ঘনত্বের একক পেয়ে যাচ্ছি। অথবা আমরা যদি এটা হচ্ছে আমাদের এসআই ইউনিট বা এমকেএস ইউনিটে, এটা হচ্ছে সিজিএস ইউনিটে, এবং আমরা যদি এটা এফপিএস ইউনিট বা যেটা ফুট পাউন্ড সেকেন্ড ইউনিট সেটাতে ইউজ করি, তাহলে এটা হচ্ছে পাউন্ড পার ফিট কিউব। অর্থাৎ আমাদের এম এর একককে যদি ভি এর একক দিয়ে ভাগ করি, তাহলেই আমরা ঘনত্বের একক পেয়ে যাব। সো আমাদের ভর ঘনত্ব কি?
এটা আমাদের জানা হয়ে গেল। ভর ঘনত্বকে কি দিয়ে প্রকাশ করে এটা জানা হয়ে গেল এবং এর এককগুলো আমরা জেনে ফেললাম। এখন বিভিন্ন এককে আমাদের যেই ঘনত্ব, যেটা সবচেয়ে বেশি দরকার, যেই পদার্থের ঘনত্ব, কারণ আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে যেটার ঘনত্ব, সেটা হচ্ছে আমাদের পানির ভর ঘনত্ব কত। পানির ভর ঘনত্ব, যেটাকে রো ডাব্লিউ দিয়ে আমরা প্রকাশ করব, রো অফ ওয়াটার বা পানির ঘনত্ব, এটা হচ্ছে এই কেজি পার মিটার কিউবে। আমরা এটা প্রায় সবাই জানি, এটা খুবই পরিচিত, 1000 কেজি পার মিটার কিউব। তার মানে 1 মিটার কিউব পানির ভর 1000 কেজি হয়। তারপর আমাদের এটা যদি আমরা সিজিএস ইউনিটে লিখি, তাহলে এটা সিজিএস ইউনিটে লিখলে, এই ইউনিটে লিখলে তাহলে কত হবে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 কিউবিক সেন্টিমিটার পানি নিলে সেটার ভর হবে 1 গ্রাম। এবং এটা পাউন্ডে যদি আমরা হিসাব করি, তাহলে সেটা হচ্ছে আমাদের যদি এফপিএস এ হিসাব করা হয় 62.5 পাউন্ড পার ফিট কিউব। এটা হচ্ছে পানির ঘনত্বগুলো। আমরা এটা এমকেএস ইউনিট, যেটার আরেক নাম হচ্ছে এসআই ইউনিট, এবং এটি হচ্ছে আমাদের সিজিএস ইউনিটে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ডের ইউনিটে। আর এটা হচ্ছে, এখানে অর লিখতে হবে, এটা হচ্ছে এফপিএস ইউনিট, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড ইউনিটে। সো আমাদের পানির ঘনত্বগুলো জানা দরকার ছিল, এগুলো আমাদের জানা হয়ে গেল। এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট একক সম্পর্কে এই অঙ্কগুলো করতে গেলে, এই হাইড্রোলিক্সের ঘনত্ব বিষয়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে 1 মিটার কিউব। 1 মিটার কিউব আসলে আয়তনের একক। তার মানে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা হলে সেই ঘনবস্তুটাকে আমরা বলবো 1 মিটার কিউব এর একটি কিউবিক ঘনবস্তু। সো এটা লিটারও তো এই আয়তনের একক। তার মানে 1 মিটার কিউবে কত লিটার হবে? 1000 লিটার হবে, 1000 লিটার। সো 1000 লিটারে 1 মিটার কিউব, বা 1 মিটার কিউবে 1000 লিটার, এটা আমাদের জানতে হবে। আবার 1 লিটার, 1 লিটার সমান সমান কত সেন্টিমিটার কিউব? সেটা হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউবের যদি এই দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটারের আমরা একটা কিউব নেই, এরকম 1000টি কিউব পানি, 1000 কিউব পানি হবে 1 লিটার। সো 1000 কিউবিক সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1 লিটার। এবং আমাদের এটা জানতে হবে যে 1 গ্রাম, এটাকে যদি আমরা প্রেসারের এককে নিয়ে যাই, 1 গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার সমান সমান হচ্ছে আমাদের 981 ডায়ান। এবং আমরা যদি এটাকে এটা হচ্ছে 1 গ্রাম সমান সমান 1 গ্রামে আমাদের এত ডায়ান ফোর্স হবে, এটা সেন্টিমিটার স্কয়ার না, 1 গ্রাম সমান সমান হচ্ছে 981 ডায়ান। এবং আমরা জানি 1 কেজি ইকুয়াল টু হবে 9.81 নিউটন ফোর্স। 1 কেজির সমতুল্য ফোর্স হবে 9.81 ফোর্স। 1 কেজি একটা বস্তু এক জায়গায় রাখলে সে 9.81 ফোর্স দিবে। কেন দিবে? কারণ আমরা জানি F ইকুয়াল টু হচ্ছে mg। তাহলে F ইকুয়াল টু যদি mg হয়, আমরা এই এককগুলো পেলাম কিভাবে? যে 1 গ্রাম বস্তু, কোনো 1 গ্রামের একটি ভরের বস্তু কোনো বস্তু টেবিলের উপরে রাখলে সেই 1 গ্রাম বস্তুটি ভূমির দিকে যেই ওজন হয়, 1 গ্রাম সমান সমান হচ্ছে 981 ডায়ান, 1 কেজি সমান সমান 9.81 নিউটন। এটা কিভাবে আসলো? নিউটনের সূত্র F ইকুয়াল টু ma থেকে আমরা এই সূত্রগুলো দুটো পেয়েছি, যে আমরা বের করতে চাচ্ছি ফোর্স কত। সেখানে আমাদের 1 হচ্ছে 1 কেজি ইকুয়াল টু 9.81 হচ্ছে, তাহলে কেজিকে 9.81 দিয়ে গুণ করলে এটা নিউটন হয়ে যায়। এবং গ্রামকে যদি 981 দিয়ে গুণ করতে হয়, কারণ আমরা জানি এমকেএস পদ্ধতি বা এসআই ইউনিটের জি এর মান হচ্ছে
9.81 এবং সিজিএস ইউনিটে জি ইকুয়াল টু হচ্ছে সিজিএস ইউনিটের জি ইকুয়াল টু 981। সেই জন্য আমরা 981 ডায়ান হবে 1 গ্রামে এবং 9.81 নিউটন হবে 1 কেজিতে। এগুলো হচ্ছে ভর থেকে আমরা ওজন বের করতে হলে আমাদের সূত্র এটা। এইগুলো মুখস্থ রাখার খুব একটা প্রয়োজন নেই, বুঝে রাখলেই হবে। এই জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক ওজন। ওজন কি? তো আপেক্ষিক ওজন জিনিসটা কি? আপেক্ষিক ওজন বা যেটাকে স্পেসিফিক ওয়েট বলা হয়, স্পেসিফিক ওয়েট। সো স্পেসিফিক ওয়েট বা আপেক্ষিক ওজন জিনিসটা কি? আপেক্ষিক মানে কি? এটাকে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আপেক্ষিক মানে কোনো কিছু সাপেক্ষে যাকে স্পেসিফিক, ইংলিশটা আরো বেশি বুঝতে পারার মতো আমরা যদি এটাকে ইংলিশটাকে বিশ্লেষণ করি, স্পেসিফিক মানে স্পেসিফাইড ওয়েট। তার মানে আমরা কোনো ওয়েটকে, যে কোনো একটা বস্তুর ওয়েট তো যে কোনো পরিমাণ হতে পারে, একটা বস্তুর ওয়েট কত এটা আমরা নির্দিষ্ট করতে পারি না, কিন্তু আমরা যদি কোনো পদার্থের বলি একক আয়তনের ওয়েট কত, সেটা কিন্তু আয়তনের সাপেক্ষে স্পেসিফাই হয়ে গেছে। একটু আগে আমরা যেটা বললাম সেটাকেও কিন্তু আমরা স্পেসিফাইড ডেনসিটি বলতে পারি, স্পেসিফিক ম্যাস। এটার আরেকটা ইংলিশ ডেনসিটিকে আমরা বলতে পারি স্পেসিফিক ম্যাস। তার মানে একক আয়তনের কোনো কিছুকে আমরা স্পেসিফিক মানে আয়তনের সাপেক্ষে স্পেসিফাই করা হয়েছে। তাহলে ঘনত্বের আরেকটা ইংলিশ আমরা শিখে নিলাম, সেটা হচ্ছে স্পেসিফিক ম্যাস। তাহলে স্পেসিফিক ওয়েট কি হবে? একক আয়তনের কোন বস্তুর, একক আয়তনে কোন বস্তুর ওজনকে ওই বস্তুর বা ওই পদার্থের আপেক্ষিক ওজন বলে। তার মানে আপেক্ষিক ওজন তাহলে কি হলো? আপেক্ষিক ওজন হচ্ছে একক আয়তনের ওজন হচ্ছে আপেক্ষিক ওজন। তাহলে একটু আগে আমি যেই পদ্ধতি শিখালাম সেইভাবে যদি আমরা এটার সূত্র তৈরি করতে চাই, আপেক্ষিক ওজনকে সাধারণত গামা দিয়ে প্রকাশ করা হয়। গামা ইকুয়াল টু তাহলে কি হবে? একক আয়তনের, তার মানে আয়তন বসবে নিচে, ওজন হচ্ছে ডব্লিউ দিয়ে ওয়েট প্রকাশ করা হয়, ডব্লিউ বাই ভি হচ্ছে গামা। সো আমরা জেনে গেলাম যে আপেক্ষিক ওজন, অনেক বইতে এটাকে ওমেগা দিয়েও প্রকাশ করে, সেটা কোনো সমস্যা না, যে কোনো একটা দিয়ে প্রকাশ করলেই হবে। আমি যদি ক খ দিয়েও প্রকাশ করা যাবে, কোনো সমস্যা নেই। সো গামা ইকুয়াল টু ডব্লিউ বাই ভি, তাহলে এটা হচ্ছে একক আয়তনের ওজনকে আমরা আপেক্ষিক ওজন বলে থাকি। এই আপেক্ষিক ওজন তাহলে আমরা একক কি লিখতে পারি? একক হতে পারে ওজনের একক যেটা নিউটন পার মিটার কিউব, একক হচ্ছে নিউটন পার মিটার কিউব। যদি আমরা সিজিএস ইউনিটে লিখি তাহলে ডায়ান ডিওয়াইএনই, ডায়ান পার সেন্টিমিটার কিউব, অথবা এটাকে পাউন্ড পার ফিট কিউব বলা যেতে, পাউন্ডাল পার ফিট কিউব বলা যায়। তাহলে এটা হচ্ছে এসআই ইউনিট বা এমকেএস ইউনিট, এটা হচ্ছে সিজিএস ইউনিট, এটা হচ্ছে এফপিএস ইউনিটে। সো আমরা একক জেনে ফেললাম। এখন আমরা এটাকে ঘনত্বের সাথে যদি রিলেশন তৈরি করতে চাই বা ঘনত্বের সাথে যদি সূত্র তৈরি করতে চাই, অনেকে এটা রো জি ইকুয়াল টু গামা এটা মুখস্থ করে ফেলি আমরা, কিন্তু এটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখি। গামা ইকুয়াল টু আমরা একটু আগেই শিখলাম যে এটা হচ্ছে ডব্লিউ বাই ভি। আমরা আবার ডব্লিউ ইকুয়াল টু জানি যেটা, সেটা হচ্ছে এম জি ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই ভি। তো আমরা যদি আগের ফর্মুলাটাই আবার ইউজ করি, এম বাই ভি ইকুয়াল টু আমরা একটু আগে কি শিখেছি, সেটা হচ্ছে রো। এম বাই ভি যদি আলাদা করি,
এটা বড় হাতের এম দিলাম আমরা, m/v ইন্টু জি লিখলে m/v ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু জি। অতএব আমাদের সূত্র হয়ে গেল গামা ইকুয়াল টু রো ইন্টু জি। এটা হচ্ছে স্পেসিফিক ওয়েটের সূত্র। এখন আমরা স্পেসিফিক ওয়েট যদি গামার মান জানি তাহলে সেটার ঘনত্ব বের করতে পারবো জি দিয়ে ভাগ করে। আবার যদি আমাদের রো জানা থাকে, ঘনত্ব জানা থাকে, সেটাকে গামা দিয়ে গুণ মানে জি দিয়ে গুণ করে আমরা কিন্তু আপেক্ষিক যে ওজন বা আপেক্ষিক ঘনত্ব বলে অনেক সময়, এটাকে স্পেসিফিক ওয়েট অর্থাৎ একক আয়তনের জন্য স্পেসিফিক করা বা স্পেসিফাই করা ওয়েটই হচ্ছে স্পেসিফিক ওয়েট। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। অনেকেই স্পেসিফিক ওয়েটের সাথে স্পেসিফিক গ্র্যাভিটির মিক্স হয়ে যায় অনেক সময়। সো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, আপেক্ষিক গুরুত্ব, বা এটাকে ইংলিশে লিখলে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব কি? কোনো একটা প্রমাণ বস্তুর থেকে কোনো একটা বস্তুর কতটুকু ভারী, প্রমাণ বস্তু বলতে এক এক ক্ষেত্রে এক একটা, যেমন এয়ারকে গ্যাসীয় পদার্থের জন্য প্রমাণ বস্তু হিসাবে ধরা হয়, পানিকে লিকুইডের জন্য প্রমাণ বস্তু হিসাবে ধরা হয়, লিকুইড এবং কঠিনের জন্য আমরা পানিকে ধরবো হচ্ছে লিকুইড পদার্থের জন্য পানিকে ধরবো প্রমাণ বস্তু। অর্থাৎ কোনো বস্তু পানি থেকে কোনো বস্তু তার সম আয়তন পানি থেকে কত গুণ ভারী বা হালকা তার মানকে ওই পদার্থের জন্য আপেক্ষিক গুরুত্ব বলে। তাহলে আপেক্ষিক গুরুত্বটা তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বস্তু তার সম আয়তন, তার মানে 1 মিটার কিউব কোনো একটা পদার্থ, 1 মিটার কিউব কোনো পদার্থ তার সম আয়তন পানি থেকে কতটুকু হালকা বা ভারী, সেটাই হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব, মানকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় আপেক্ষিক গুরুত্ব কি, তার মানে পানি থেকে ওই পদার্থটা কত গুণ ভারী। পানি থেকে তাহলে ভারী যখন আমরা ক্যালকুলেশন করব তখন অবশ্যই সম আয়তন নিয়ে চিন্তা করতে হবে, কারণ আমি বেশি পরিমাণ পদার্থ নিলাম কিন্তু পানি নিলাম অল্প পরিমাণ পানির সাথে তুলনা করলে তো হবে না। তার মানে সম আয়তন পানির তুলনায় সম আয়তন ওই বস্তুটা 1 মিটার কিউব পানির তুলনায় 1 মিটার কিউব লোহা কত গুণ ভারী, এটা হচ্ছে লোহার আপেক্ষিক গুরুত্ব। একইভাবে 1 মিটার কিউব পানি থেকে 1 মিটার কিউব তেল কত গুণ হালকা, এটা হচ্ছে ওই তেলের আপেক্ষিক গুরুত্ব। কাঠের ক্ষেত্রেও সেম, 1 মিটার কিউব কাঠ 1 মিটার কিউব পানি থেকে কত গুণ হালকা, এটা হালকা বা ভারী, সেটা হচ্ছে ওই কাঠের বা ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটার সূত্র হবে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্বকে সাধারণত এসজি দিয়ে প্রকাশ করা হয়, স্পেসিফিক গ্র্যাভিটি। এটা অনেক জায়গায় শুধু জি দিয়েও প্রকাশ করা হয়। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে রো ওয়াটার, একক আয়তন পানির তুলনায় ওই পদার্থটা কত গুণ ভারী, তার মানে রো। তো ওই পদার্থটার ঘনত্ব যদি রো হয় আর পানির ঘনত্ব যদি হয় রো ডাব্লিউ, এটাকে বলা হবে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এখান থেকে আরেকটা সংজ্ঞা কিন্তু আমরা দিতে পারি যে কোনো বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে কত গুণ বেশি বা কম, এটাকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। এটাকে ওয়েটের সাথেও তুলনা করা যায়, কারণ আমরা জানি রো কে যদি জি দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের গামা হয়ে যায়, তাহলে এস
জি স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা এটাও লিখতে পারি যে রো বাই রো ডাব্লিউ আছে, আমরা উপরে এবং নিচে যদি জি দিয়ে গুণ করি, একই জিনিস দিয়ে গুণ করলে আসলে কোনো পরিবর্তন হয় না, কারণ একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করা মানে 1 দিয়ে গুণ করা, কারণ জি জি কাটা গিয়ে এখানে কিন্তু একটা 1 আসবে, অর্থাৎ এইটা হয়ে যাবে গামা ডিভাইডেড বাই গামা ডাব্লিউ। তার মানে আপেক্ষিক যেই ওজন ছিল দুটি বস্তুর আপেক্ষিক, একটা বস্তুর আপেক্ষিক ওজন পানির আপেক্ষিক ওজন থেকে কত গুণ বেশি বা কম, এটাও তার আপেক্ষিক গুরুত্ব হতে পারে। তাহলে আপেক্ষিক গুরুত্ব যেহেতু পানির তুলনা করে সবারটা বের করা হচ্ছে, তাহলে আপেক্ষিক গুরুত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব তাহলে কত হবে? পানির আপেক্ষিক গুরুত্ব যদি আমরা বের করতে চাই, পানির আপেক্ষিক গুরুত্ব, মজার ব্যাপার হচ্ছে পানির সাথেই তো তুলনা করে সবাইকে বের করা হচ্ছে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার কি হবে? তাহলে পানির তুলনায় পানি কত গুণ ভারী, তাহলে রো ডাব্লিউ বাই রো ডাব্লিউ কত হবে? এটা 1। তার মানে পানির তুলনায় পানি 1 গুণ ভারী, কোনো কিছু তার নিজের সাথে কত গুণ ভারী? 1 গুণ ভারী, তার জন্য পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। এটা তাহলে মনে রাখা, মুখস্থ রাখার আর কিছু নেই, যে পানির আপেক্ষিক গুরুত্ব 1 কেন? পানির তুলনায় পানি কত গুণ ভারী, পানির তুলনায় পানি বা কোনো বস্তুর তুলনায় কোনো বস্তু 1 গুণ ভারী, অন্যভাবে বললে পানির ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে, তাহলে পানির আপেক্ষিক গুরুত্ব অবশ্যই 1 হবে। এবং এই আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমরা ফ্লুইড মেকানিক্সে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ করতে পারবো, ম্যাথ সলভ করতে পারবো। আমরা বলতে পারি যে একটা পদার্থ পানির মধ্যে যদি মানে সিঙ্ক করা হয় বা পানির মধ্যে রাখা হয়, সে কতটুকু ডুববে, কতটুকু ভাসবে, এটা কিন্তু আমরা বের করতে পারি স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে। কারণ পানির মধ্যে যে পানির তুলনায় যত গুণ ভারী তত অংশ এটা ভেসে থাকবে। এই বিষয়ে আমি আগামী ক্লাসে কিছু ম্যাথ করাবো, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এবং কম্পিটিটিভ পরীক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এবং ডুয়েটের ভর্তি পরীক্ষার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো শেষ করার পূর্বে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজই প্রথম আমার চ্যানেলটি দেখছেন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, এবং এরকম নিয়মিতই আমি ভিডিও পাবলিশ করব, এবং ভিডিওগুলো ধারাবাহিকভাবে প্রতিটি সাবজেক্টের উপরে, সাবজেক্টের প্রতিটি বিষয়ের উপরে এভাবে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব আমি। আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটি আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি খুশি হব। তার উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিওর টপিকস বা নেক্সট ভিডিও যেই সিরিজ তৈরি করব তার টপিকস নির্ধারণ করব। এ বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।